সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। তোমরা যে যেখান থেকে ক্লাসটি দেখছো তোমাদের সবাইকে জানাই আজকের ক্লাসে স্বাগত। আমার বিশ্বাস তোমরা প্রতিদিন যে ক্লাসগুলো হচ্ছে সে ক্লাসগুলো দেখছো এবং নির্দেশনা অনুযায়ী কাজগুলো করছো। তোমাদের জন্য আমাদের এই আয়োজন, তোমরা উপকৃত হলেই আমাদের সার্থকতা। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে আলোচনা করব কবিতা জুতা আবিষ্কার। তোমরা নিশ্চয়ই কবিতাটি পড়েছ। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি চমৎকার কবিতা। এই কবিতাটি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কল্পনা কাব্যগ্রন্থের অন্তর্গত। সেখান থেকে জুতা আবিষ্কার কবিতাটি সংকলন করা হয়েছে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। আমরা প্রথমেই জেনে যাব এই কবিতার শিখনফলগুলো। এই পাঠ শেষে শিক্ষার্থীরা কবি রবীন্দ্রনাথ ঠাকুর এর জন্ম পরিচয় বলতে পারবে, কবিতার মূল ভাব ব্যাখ্যা করতে পারবে, নতুন কোনো সমস্যা সামনে এলে তা সমাধানের পথ বের করতে সচেষ্ট হবে এবং সমাজে ছোট বড় উঁচু নিচু সব ধরনের মানুষকে শ্রদ্ধা করতে শিখবে। তো প্রিয় শিক্ষার্থীরা, এগুলো ছিল আমাদের আজকের পাঠের শিখনফল। তো আমরা যে কবিতাটি নিয়ে কথা বলবো এটি একটি গুরুত্বপূর্ণ কবিতা। তোমরা জানো যে এই কবিতা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর খুব চমৎকারভাবে একটা গল্পকে তুলে ধরেছেন। একজন রাজা, তার মন্ত্রী এবং তার অধীনস্থ যে কর্মকর্তা কর্মচারীরা আছে তাদেরকে নিয়ে তার রাজ্যের একটা উদ্ভূত সমস্যা সমাধানের জন্য তাদের যে কথোপকথন সেগুলোকে কেন্দ্র করে তিনি এই কবিতাটি তোমাদের জন্য লিখেছেন। তো আশা করি তোমরা মনোযোগ সহকারে ক্লাসটি দেখবে এবং তোমাদের জন্য খুব চমৎকার কিছু বিষয় আমরা এই ক্লাসটিতে রেখেছি। তোমরা সাথে থাকলে দেখতে পারবে এবং তোমাদের বুঝতে অনেকটা সহজ হবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথমেই আমরা আমাদের আজকের এই কবিতার যিনি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এর জন্ম পরিচয় আমরা একটু জেনে নিব। আজ আমরা বাংলা ভাষার সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে কথা বলবো। তিনি ছিলেন একাধারে একজন অগ্রগণ্য কবি, ঔপন্যাসিক, সঙ্গীত স্রষ্টা, নাট্যকার, চিত্রকর, ছোট গল্পকার, প্রাবন্ধিক, অভিনেতা, কণ্ঠশিল্পী। তিনি কলকাতার জোড়াসাঁকোর বিখ্যাত ঠাকুর পরিবারে 1861 খ্রিস্টাব্দের 7ই মে বাংলা 25শে বৈশাখ 1268 সালে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং মাতার নাম সারদা সুন্দরী দেবী। শৈশবে রবীন্দ্রনাথ কলকাতার ওরিয়েন্টাল সেমিনারি, নর্ম্যান স্কুল, বেঙ্গল একাডেমি এবং সেন্ট জেভিয়ার্স কলেজের স্কুলে কিছুদিন পড়াশোনা করলেও বিদ্যালয় শিক্ষায় অনাগ্রহী হওয়ার কারণে বাড়িতে গৃহশিক্ষক রেখে তার শিক্ষার ব্যবস্থা করা হয়েছিল। 1873 সালে 11 বছর বয়সে রবীন্দ্রনাথের উপনয়ন অনুষ্ঠিত হয়। তিনি 1878 সালে ব্যারিস্টার পড়ার উদ্দেশ্যে ইংল্যান্ডে পাড়ি জমান। তিনি 1880 সালে ইংল্যান্ড থেকে ফিরে আসলে 1883 সালে ভবতারিণী দেবী তথা মৃণালিনী দেবীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। 1891 সাল থেকে পিতার আদেশে নদিয়া, যা বর্তমানে বাংলাদেশের কুষ্টিয়া জেলা, পাবনা ও রাজশাহী জেলা এবং উড়িষ্যার জমিদারিগুলোর তদারকি শুরু করেন রবীন্দ্রনাথ ঠাকুর। 1901 সালে রবীন্দ্রনাথ বোলপুর শহরের উপকণ্ঠে শান্তিনিকেতনে ব্রহ্মবিদ্যালয় প্রতিষ্ঠা করেন, যেখানে তিনি পরবর্তীতে 1921 সালে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন। 1913 সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের ইংরেজি অনুবাদের জন্য তিনি সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। 1915 সালে ব্রিটিশ সরকার তাকে নাইট উপাধিতে ভূষিত করেন। 1930 সালে জার্মানিতে আইনস্টাইনের সাথে রবীন্দ্রনাথ ঠাকুরের সাক্ষাৎ হয়। সাক্ষাতে তাঁরা দর্শন, মানুষ ও বিজ্ঞান ইত্যাদি নিয়ে আলোচনা করেছিলেন। 1936 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাকে ডক্টরেট ডিগ্রি প্রদান করে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে তাকে ডক্টরেট ডিগ্রি প্রদান করে 1940 সালে। রবীন্দ্রনাথ ঠাকুরের সর্বমোট উপন্যাস 13টি। এর মধ্যে উল্লেখযোগ্য হল নৌকাডুবি, চোখের বালি, যোগাযোগ, মালঞ্চ, ঘরে বাইরে, শেষের কবিতা ইত্যাদি। এছাড়া তিনি 36টি প্রবন্ধ ও অন্যান্য গদ্য সংকলন লিখেছেন।
রবীন্দ্রনাথের গল্পগ্রন্থ হচ্ছে গল্পগুচ্ছ। তিনি 1915টি গান লিখেছেন। তার নাটক মোট 38টি, এর মধ্যে বসন্ত, তাসের দেশ, কালের যাত্রা, ডাকঘর, অচলার চন্দ্রদা ইত্যাদি। তার সর্বমোট ছোট গল্প 95টি, এর মধ্যে ভিখারিণী, দেনা পাওনা, শেষ কথা, ছুটি, হৈমন্তী, ক্ষুদিরাম পাষাণ, অতিথি, গুপ্তধন ইত্যাদি উল্লেখযোগ্য। তার কাব্যগ্রন্থ সর্বমোট 52টি, এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে কবিকাহিনী, বনফুল, বলাকা, মানসী, শেষ সপ্তক, লেখন, চিত্রা, গীতালি, উৎসর্গ, পুনশ্চ, গল্পস্বল্প, পরিশেষে। রবীন্দ্রনাথ ঠাকুর তার রচিত বসন্ত নাটকটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেন। অপরদিকে কাজী নজরুল ইসলাম তার সঞ্চিতা কাব্যগ্রন্থটি রবীন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করেন। রবীন্দ্রনাথ ঠাকুর মূলত ভানুসিংহ ছদ্মনামে কিছুদিন লেখালেখি করেছেন। তার উল্লেখযোগ্য উপাধিগুলো হলো বিশ্বকবি, কবিগুরু এবং গুরুদেব। কালজয়ী এ বাঙালি সাহিত্য স্রষ্টা 22শে শ্রাবণ 1348 বঙ্গাব্দ 7 আগস্ট 1941 খ্রিস্টাব্দে কলকাতায় পরলোক গমন করেন। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম পরিচয় শুনেছ এবং প্রয়োজনীয় তথ্যগুলো তোমরা নিশ্চয়ই নোট করে রেখেছ। তো আমরা আমাদের আজকের কবিতার একটি আবৃত্তি শুনব। চমৎকারভাবে আমাদের এই কবিতার আবৃত্তিটা করা হয়েছে। তোমরা এই কবিতার আবৃত্তিটা মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবে। আশা করি প্রতিটি চরণের যে মূল অর্থ, শব্দগুলো তোমাদের বুঝতে খুব সহজ হবে, সুবিধা হবে এই আবৃত্তিটা শুনলে। চলো আমরা আবৃত্তিটা শুনি। কহিলা হবু, শোনো গো গোবরায়, কালিকে আমি ভেবেছি সারা রাত্র, মলিন ধোলা লাগিবে কেন পায়, ধরণী মাঝে চরণ ফেলা মাত্র। তোমরা শুধু বেতন লহ মাটি, রাজার কাজে কিছুই নাহি দৃষ্টি। আমার মাটি লাগায় মোরে মাটি, রাজ্যে মোর একই এমনা সৃষ্টি। শীঘ্র এর করিবে প্রতিকার, নহিলে কারো রক্ষা নাহি আর। শুনিয়া কবু ভাবিয়া হলো খুন, দারুণ ত্রাসে গর্ব হয়ে গাত্রে। পণ্ডিতের হইল মুখ চুন, পাত্রদের নিদ্রা নাহি রাত্রে। রান্নাঘরে নাহিকো চড়ে হাঁড়ি, কান্নাকাটি পড়িল বাড়ি মধ্যে। অশ্রু জলে ভাসায় পাকা দাড়ি, কহিলা গবু হবুর পাদপদ্মে। যদি না ধুলা লাগিবে তবু পায়ে, পায়ের ধুলা পাইব কি উপায়ে। শুনিয়া রাজা ভাবিল দুনি দুনি, কহিল শেষে কথাটা বটে সত্য, কিন্তু আগে বিদায় করো ধুলি। ভাবিও পড়ে পদধূলির তত্ত্ব। ধুলা অভাবে না পেলে পদধুলা, তোমরা সবে মাহিনা খাও বৃদ্ধে। কেন বা তবে পুষিনো এতগুলা উপাধি ধরা বৈজ্ঞানিক বৃত্তে। আগের কাজ আগে তো তুমি সারো, পরের কথা ভাবিও পড়ে আরো। আধার দেখে রাজার কথা শুনি, যতন ভরে আনিল তবে মন্ত্রী। যেখানে যত আছিল জ্ঞানী গুণী, দেশে বিদেশে যতেক ছিল যন্ত্রী। বসিল সবে চশমা চোখে আঁটি, ফুরায়ে গেল 19 পিপে নস্য। অনেকে ভেবে কহিল গেলে মাটি, ধরায় তবে কোথায় হবে শস্য। কহিল রাজা তাই যদি না হবে, পণ্ডিতেরা রয়েছে কেন তবে। সকলে মিলি চুক্তি করি শেষে, কিনিল ঝাঁটা 17.5 লক্ষ। ঝাঁটের চোটে পথের ধুলায় এসে ভরিয়া দিল রাজার মুখ ও বক্ষ। ধুলায় কেহ মেলিতে না রে চোখ, ধুলার মেঘে পড়িল ঢাকা সূর্য। ধুলার বেগে কাশিয়া মরে লোক, ধুলার মাঝে নগর হলো উচ্চ। কহিল রাজা করিতে ধুলা দূর, জগৎ হলো ধুলায় ভরপুর। তখন বেগে ছুটিল ঝাঁকে ঝাঁক, মশক কাঁখে 21 লাখ ভিস্তি। পুকুরে বিলে রহিল শুধু পাঁক, নদীর জলে নাহিকো চলে কিস্তি। জলের জীব মরিল জল বিনা, ডাঙার প্রাণী সাঁতার করে চেষ্টা। পাঁকের তলে মজিব বেচা কিনা, সর্দি জোরে উজাড় হলো দেশটা। কহিল রাজা
এমনি সব গাধা ধোলারে মারি করিয়া দিল কাদা। আবার সবে ডাকিল পরামর্শে, বসিল পুনঃ যতেক গুণবন্ত, ঘুরিয়া মাথা হেরিল চোখে সর্ষে, ধোলার হায় নাহিক পায়ন্ত। কহিল, মহিমা দূর দিয়া ঢাকো, ফড়াসপাতি করিবে ধুলা বন্ধ। কহিল কেহ, রাজারে ঘরে রাখো, কোথাও যেন না থাকে কোনো রন্ধ্র। ধুলার মাঝে না যদি দেন পা, তাহলে পায়ে ধুলা তো লাগে না। কহিল রাজা, সে কথা বড় খাঁটি, কিন্তু মোর হতেছে বড় সন্দেহ। মাটির ভয়ে রাজ্য হবে মাটি, দিবস রাতি রহিলে আমি বন্ধ। কহিল সবে, চামারে তবে ডাকি, চর্ম দিয়া মরিয়া দাও বৃদ্ধি। ধুলির মহি ঝুলির মাঝে ঢাকি, মহিপতির রহিবে মহাকীর্তি। কহিল সবে, হবে সে অবহেলে, যোগ্য মতো চামার যদি মেলে। রাজার চর ধাইল হেথা হোথা, ছুটিল সবে ছাড়িয়া দিয়া কর্ম। যোগ্য মতো চামার নাহি কোথা, না মিলে এত উচিত মতো জন্ম। তখন ধীরে চামার কুলপতি কহিল এসে ঈষৎ এসে বৃদ্ধ, বলিতে পারি করিলে অনুমতি, সহজে যাহে মানস হবে সিদ্ধ। নিজের দুটি চরণে ঢাকো, তবে ধরণী আর ঢাকিতে নাহি হবে। কহিল রাজা, এত কি হবে সিধে, ভাবিয়া মন সকল দেশ শুদ্ধ। মন্ত্রী কহে, বেটারে শোল বিধে কারার মাঝে করিয়া রাখো রুদ্ধ। রাজার পদচর্ম আবরণে ঢাকিল বুড়া বসিয়া পাদপান্তে। মন্ত্রী কহে, আমারও ছিল মনে, কেমনে বেটা পেরেছে সেটা জানতে। সেদিন হতে চলিল জুতা পরা, বাঁচিল গবু, রক্ষা পেল ধরা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই কবিতা আবৃত্তিটি শুনলে। খুবই চমৎকার একটি আবৃত্তি ছিল এটি। তো আশা করি তোমরা কবিতার প্রতিটি চরণ মনোযোগ সহকারে শুনেছ, উচ্চারণগুলো বুঝেছ এবং আবৃত্তি থেকে কবিতাটার প্রতিটি চরণের অর্থ অনেকটা আন্দাজ করতে পেরেছ। তো আমরা আমাদের এই কবিতায় ব্যবহৃত কিছু নতুন শব্দ আছে, যে শব্দের অর্থগুলো তোমাদের কাছে বোধগম্য নাও হতে পারে, সেই শব্দের অর্থগুলো তোমাদের সামনে আমরা একটু দিয়ে দিয়েছি। তো তোমরা দেখতে পারো। তো তোমাদের জন্য যেমন এইখানে কতগুলো নতুন পরিচিত অপরিচিত শব্দ আমরা দিয়েছি, সেগুলো যেমন অন্ত, শেষ বা সমাপ্ত, পরিণতি, অনাসৃষ্টি, সৃষ্টি ছাড়া, অদ্ভুত, আধার, অন্ধকার বা বিপদ, উজ্জ, অস্পষ্ট, দেখা যাচ্ছে না এমন। কালীকে গতকাল বোঝাতে ব্যবহৃত হয়েছে। কিস্তি, খেয়াল করবে শব্দগুলো, কিস্তি, নৌকা বা জাহাজ বা জলযান। কুলপতি, বংশের প্রধান বা কুলশ্রেষ্ঠ। গাত্রে মানে গায়ে বা শরীরে। গুণবন্ত, গুণবান বা গুণী। ঘর্ম, ঘাম। চর, কবিতায় রাজার চর বলা হয়েছে, মানে রাজার গুপ্তচর, হ্যাঁ, যারা গোপন সংবাদ বহন করে। চরণ, পা। চর্ম, চামড়া। চামার, চর্মকার, মুচি। ত্রাসে, ভয়ে। দারুণ, অতিশয় বা ভীষণ, প্রবল। নস্য, নাকের মধ্যে ব্যবহার করা যায় এমন এক ধরনের তামাক চূর্ণ। পদধূলা, পায়ের ধুলা, এখানে আশীর্বাদ বোঝাতে ব্যবহৃত হয়েছে। তারপর আছে পাক, কাদা বা কর্দম। পিপে, ঢাক বা ঢোলের আকৃতি বিশিষ্ট কাঠের তৈরি পাত্র। পুষিনু, পোষণ করি বা লালন পালন করি। প্রতিকার, প্রতিবিধান বা সমাধান। পৃথিবী। ফরাশ, মেঝে বা তক্তপোষে বিছানোর জন্য কার্পেট বা বিছানা। মাদুর, ভিস্তি, পানি বহন করার চামড়ার তৈরি এক প্রকার থলি। ভৃত্য, চাকর। মল, এখানে এটা সংক্ষিপ্তভাবে আছে, মরল। মহি, পৃথিবী বা ধরণী। মহিপতি, ভূপতি, রাজা, সম্রাট। মাহিনা, পারিশ্রমিক বা বেতন। যোগ্যমতো মানে উপযুক্ত। রন্ধ্র মানে ছিদ্র বা ফুটো। রুদ্ধ মানে বদ্ধ বা আবদ্ধ। ছন্দ মানে সন্দেহ বা সংশয়। সিধে, সোজা বা সহজ। হেরিল, দেখল।
তো এগুলো ছিল এই কবিতার কিছু গুরুত্বপূর্ণ শব্দের অর্থ, যেই অর্থগুলো তোমরা বুঝলে জানলে কবিতার মূল ভাববস্তু বুঝতে আরও সহজ হয় প্রতিটি চরণের। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই অর্থগুলো বুঝতে পেরেছ। আমরা এখন তোমাদের জন্য যে বিষয়টা রেখেছি সেটা হলো তোমাদের সামনে আমরা এই কবিতার একটা অভিনয় আমরা রেখেছি। অভিনয়টা তোমরা দেখবে, অভিনয়টার মাধ্যমেই তোমরা বুঝে নেবে এই কবিতার প্রতিটি চরণের দ্বারা, মানে সামষ্টিকভাবে এই কবিতার মূল বক্তব্যটা আসলে কি। তো কাজেই প্রতিটা ডায়লগ, কথোপকথন তোমরা মনোযোগ সহকারে দেখবে। আশা করি এই অভিনয়টি দেখলে তোমরা এই কবিতার আদ্যপান্ত বুঝতে সক্ষম হবে। তো কাজেই আমি প্রতিনিয়ত প্রতিটা ক্লাসেই কিন্তু প্রতিটা চরণের পরে ওই চরণগুলোর অর্থ বিশ্লেষণ করে বুঝাই। তবে আজকের ক্লাসটিতে আমি কিন্তু চরণগুলোর অর্থ বিশ্লেষণ করে বুঝাবো না। আমরা কবিতার মূল যে ভাববস্তু সেটা আলোচনা করব একটু, আর পুরো অভিনয়টা তোমরা দেখবে এবং এই অভিনয়ের মাধ্যমে আশা করি তোমরা এই কবিতার মূল ভাববস্তু ভালো করে বুঝতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো আমরা দেখি আজকের এই কবিতার অভিনীত অভিনয়। কি একটা ফুটলো। কি হয়েছে মহারাজ? কি হয়েছে? দেখি 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 কি হয়েছে মহারাজ? গোলাপ কাঁটা ফুটেছে, রক্ত বেরিয়ে গেছে। ইস, এই গোলাপের কাঁটা কি আনন্দ এখানে পড়ে আছে। তোমরা কিছু দেখো না কেন? কি আনন্দ! আমার বাগানে কোনো কাঁটাওয়ালা ফুল থাকবে না। কি আনন্দ! গোলাপের নামে আপনি প্রলাপ বকছেন। গোলাপের চেয়ে আর সুন্দর ফুল নেই মহারাজ। আমার কথার উপর কথা, তোমার দুদিনের বেতন কাটা। কি আনন্দ! যাও যাও, রাজ্যের কোথাও গোলাপ বাগান থাকবে না। হ্যাঁ হ্যাঁ, কি আনন্দ! যথা আজ্ঞা মহারাজ। আর গোলাপও নেই, কাঁটাও নেই। এখন পায়ের কি খবর মহারাজ? বলি সবই ঠিক আছে, কি আনন্দ, কিন্তু পায়ে বড় ধুলো লাগে। কি আনন্দ! যদি ধুলো দূর হতো তাহলে কি আনন্দ হতো। তাহলে বড়ই ভালো হতো, কি বলো? কি আনন্দ! মহারাজ, পথ চলতে ধুলো তো লাগবে। এই কিছু একটা করো, কি আনন্দ! এই কাল থেকে ধুলো যেন আর না থাকে। কি আনন্দ! যদি না পারো তবে 1 মাসের বেতনের আশা ছাড়ো। কি আনন্দ! উপায় বার করুন, উপায় বার করুন। মহারাজের পায়ে ধুলো যেন না লাগে। কি করে সম্ভব বলুন তো আগে? ধুলো তো আমাদেরও পায়ে লাগে। চুপ, একদম চুপ। আমাদের পায়ে লাগে লাগুক, আমাদের পা তো আর রাজার পা নয়। একটা লোক রাখা হোক, সে কাপড় দিয়ে পা পরিষ্কার করতে করতে যাবে, তাহলে পায়ে ধুলা থাকবে না। আবার লোক নিও, আবার খরচা। মাইনে আর দিতে পারবো না, কর্মখালি নেই। একটা উপায় আছে মন্ত্রী মশাই। আছে আছে আছে, বলুন বলুন দেখি কি উপায়, বলুন বলুন। যদি ধুলা না লাগে আপনার পায়ে, তবে পায়ের ধুলা পাবো কি উপায়ে? কথাটা মন্দ বলো নি গোবরায়। হ্যাঁ, কি আনন্দ! সে না হয় তোমার জন্য 1 মুঠো ধুলো তুলে রাখবো, বাকি ধুলো তো বিদায় করো। তোমরা সবাই বসে বসে বেতন নাও। কি আনন্দ! কাজে যদি না লাগো তোমাদের বসে কি প্রয়োজন? হ্যাঁ মহারাজ, আমরা চেষ্টা ত্রুটি করছি না, কিন্তু উপায়টা আসছে না মাথায়। কি আনন্দ! মাথা আছে, উপায় নেই। ঠিক আছে, উপায় যখন নেই তখন বেতনও নেই। কি আনন্দ! তুমি বরং আমার পায়ে ধুলো নিও। এখন যাও। কি আনন্দ!
খেলা, ধুলো তারাতে ধুলো খেলা। আচ্ছা, প্রাচীন পুঁথি দেখি ঘাঁটি কি আছে এর পাতায়। দেখতেই হবে পণ্ডিত মশাই, যাতে বেতন কাটা না যায়। আচ্ছা, এই হলো গিয়ে আমার যন্ত্র, আর এই হলো গিয়ে আমার ধুলো। এবার দেখতে হবে ধুলো কি অদৃশ্য হয়ে যায়। ধুলো মাটি যদি যাই চলে, শস্য কি করে ফলে? ঠিক। মহামন্ত্রী, আপনি যে বলুন। মহারাজ, গেলে ধুলো মাটির ধরায় শস্য ফলবে কোথায়? কি আনন্দ! আমায় জিজ্ঞেস করছো কেন? আমি কি মন্ত্রী? আমি তো রাজা, তুমি মন্ত্রী। কি আনন্দ! প্রশ্ন আমার, উত্তর তোমার। যত সব ভুসিমাল জুটেছে আমার রাজ্যে, কি আনন্দ! শোনো গোবুরায়, যারা তোমাকে প্রশ্ন করেছে তাদেরকে গিয়ে প্রশ্ন করো। এ তোমার 2 মাসের বেতন কাটলাম, কি আনন্দ! যাও যাও। পেয়েছি, পেয়েছি, আমি পেয়েছি উপায়, পেয়েছি। কি পেয়েছো ত্রিভুবন? ঝাঁটা। আমার লাগবে 17.5 লক্ষ ঝাঁটা। কাল থেকেই ধুলোর দফা রফা। মলোটা বলি, নাচার কি হলো? কি আনন্দ? হ্যাঁ, বলো দূর মহারাজ, কি মুশকিল! দূর হলো কি আনন্দ? ধুলো নিয়েছে বিদায় এ রাজ্য থেকে মহারাজ। বলো কি? হ্যাঁ? কি আনন্দ! এই যে অসাধ্য সাধন, কে করলো এর আয়োজন? হ্যাঁ, আগে আমি ছাড়া আর কে আছে মহারাজ? চলো চলো চলো, দেখি দেখি কি আনন্দ, দেখি। ওরে বাবারে! গবু, গবু, এটা কি? হ্যাঁ, কি আনন্দ! আগে রাস্তার ধুলো আকাশে। আমাকে বাঁচাও, ধুলোয় ডুবে যাচ্ছি, কি আনন্দ! গবু, গবু, বন্ধ করো, বন্ধ করো। পায়ের ধুলো সাফ করতে গিয়ে কি আনন্দ! আমি নিজেই ডুবে গেলাম ধুলোয়। টাকা গবু, গবু, তোমার 6 মাসের বেতন কাটলাম, কি আনন্দ, কি আনন্দ! ঝাড়ু দেওয়া বন্ধ করো, বৃষ্টিওয়ালা ডাকো, যেখানে যত পুকুর খাল বিল আছে জল নিয়ে ধুলো পরিষ্কার করো। শুনছো, শুনছো সবাই? আমার 21 লক্ষ বৃষ্টিওয়ালা চাই। কি হইল গো? হ্যাঁ, নদীর জল কোথায় গেল গো? কোথায় গেল নদীর জল? ধুলো একেবারে দূর হয়েছে মহারাজ, ধুলো এখন চলে। চলো তো, চলো তো দেখি। এটা কি গবু? প্রভু, ধুলো এখন জলে, আর ধুলো লাগবে না পায়ে। নিচে নেমে দেখুন মহারাজ। বাবারে, বাবারে, বাবা! এই বাবা, এ কি হলো? এ কি হলো মহারাজ? ধুলোগুলো হলো কাদা, তুমি একটা জাতা, তোমার 1 বছরের বেতন কাটা, কি আনন্দ! বড় বড় মানুষের বড় বড় খেলা, একটা ছোট্ট জিনিসের জন্য এত কিছু। হায়, 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 হায়। যদি একটা সুযোগ পেতাম তবে আমি দেখিয়ে দিতাম। এই ছোট্ট জিনিসটার জন্য লাখ লাখ খরচ করার কি মানে? কি আনন্দ!
আমার মহামন্ত্রী গোপুচন্দ্র রায় একটা গবেট, খালি খাচ্ছে আর নাচছে, নাচছে আর খাচ্ছে, খাচ্ছে নাচছে, নাচছে খাচ্ছে। কি আনন্দ, আনন্দেই আছে সবাই। তোমরা আমার এমনই কাঁথার দল, দুয়ারে মেরে করলে কাদা ও জল। কি আনন্দ। মন্ত্রী, মন্ত্রী তোমার 1 বছরের বেতন কাটা। কি আনন্দ। মহারাজ, অনেক বিবেচনা করে এই সিদ্ধান্তে এলাম, এই ধরনীকে মাদুর দিয়ে ঢেকে তার উপরে সাদা চাদর পেতে দিলে ধুলো বন্ধ হবে। আছে, আছে, আরো একটা উপায় আছে মহারাজ। বলে ফেলো শুনি। ধুলোয় যদি পা না রাখেন তবে কেমন হয়? এ কে, কি সব উল্টো পাল্টা কথা কয়? কি আনন্দ, বুঝিয়ে বলো তো। রাজা, আপনি যদি ঘরেতে থাকেন বন্ধ, কথাটা বেশ নয় মন্দ। থামো 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 থামো। তোমরা আমাকে ঘরবন্দি করতে চাও? মাটির ভয়ে রাজ্য হলো মাটি নাকি? কি আনন্দ। গবু, গবু তোমার 2 বছরের বেতন কাটা। কি আনন্দ। তবে চর্মকারটা কি আর হবে না ফাঁকি? কথাটা নয় মন্দ। এই চামড়া দিয়ে ধরনীরে দাও মুড়ি, আর আমার খিদে পেয়েছে, আমাকেও দাও মুড়ি। ধুলো পায়ে আর দেব না সুরসুরি। কি মজা, কি মজা, ধুলো শেষ হবে, হবু রাজার অমর কীর্তি বিশ্বে লেখা রবে। সবই তো বুঝলাম, সবই হবে, যোগ্য মতো চর্মকার পেতে হবে। বেশ, গবুর আর বেতন কাটা গেল না। কি আনন্দ। আপনার অশেষ কৃপা মহারাজ। মাথায় পড়ো কাজ। শোনো শোনো শোনো, সবাই শোনো। রাজামশাই ধরনী ঢাকবার জন্য কাজ জানা চর্মকার খুঁজছে, উপযুক্ত পারিশ্রমিক আছে, সত্তর যোগাযোগ করো। শোনো সবাই, সবাই শোনো। মহারাজ ধরনী ঢাকবার জন্য কাজ জানা চর্মকার খুঁজছেন, উপযুক্ত পারিশ্রমিক আছে, সত্তর যোগাযোগ করো। পায়ের ধুলো ঢাকবার জন্য কত অর্থ ব্যয়। যাই দেখা করি গিয়ে, যদি বুদ্ধি দিয়ে অর্থ কিছু মেলে। মহারাজ, নিবেদন আছে আপনার কাছে। বলো শুনি। অভয়ে দেন তো বলি। কি বলবে বলো, আমরা জটিল আলোচনায় আছি। বেজায় ব্যস্ত, সবাই নেই একদম। মহারাজ, যদি অনুমতি দেন করি নিবেদন। আমার কাছে আছে 1 টুকরো চামড়া, তাতে কি করব আমরা? এক টুকরো চামড়া দিয়ে ঢাকা যাবে বিশ্ব? হাস্য করো, কি হাস্য। নিজের 2টি চরণ ঢাকলে তবে এই পৃথিবী ঢাকতে নাহি হবে। এত সহজ ভাবা তোমার কাছে? এই পণ্ডিতগুলো এমনি এমনি আছে। কি আনন্দ। এই বেটাকে শুলে দিতে হবে। কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ, কি বুদ্ধিটা বেশ ফেলেছে তো, এটা মাথায় আসেনি কেন? আরে আরে, এটা তো খুব সহজ ছিল, মাথায় আসেনি কেন? অতীতে কেন লেখা নেই? ইস, কি সহজ ছিল বাবা। কি আনন্দ, কি আনন্দ। বেশ চালাক আছো তো তুমি। আমার মন থেকে বিষয়টাকে জেনে নিলে কি করে? ঠিক আছে, ঠিক আছে, পা এখন ধুলিমুক্ত হলো। কি আনন্দ। মহারাজ, এর নামটা তাহলে কি হবে? জুত করে পড়িয়েছে বলে নাম দিলাম জুতা। জুতা, কি আনন্দ। সাধু, সাধু। ধুলিমুক্ত হলো রাজার পা, রাজা রাখিলেন নাম জুতা। অমর হলো রাজার কীর্তি, শুরু হলো জুতা পরা। বাঁচলাম আমরা সবাই, রক্ষা পেল ধরা। জয় মহারাজ হবুচন্দ্রের জয়, জয় মহারাজ হবুচন্দ্রের জয়। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা দেখলে চমৎকার একটি অভিনয় এবং কত সুন্দর গল্প আকারে এই জুতা আবিষ্কার কবিতাটির যে মূল ভাববস্তু কত চমৎকারভাবে ফুটিয়ে তোলা হয়েছে।
তো আশা করি তোমরা এই ভিডিও চিত্রের মাধ্যমে এই কবিতার মূল ভাব বুঝতে পেরেছ। তো আমরা তোমাদের জন্য এই কবিতার মূল ভাববস্তুটা আরেকবার বলে দিচ্ছি, তোমরা মনে রাখার চেষ্টা করবে। বিষয়টা হচ্ছে এমন, রাজা তার রাজ্যের মন্ত্রী এবং অন্যান্য যারা আছে, তার রাজ্যের মধ্যে কর্মকর্তা যারা আছে, তাদেরকে নিয়ে তার পায়ে ধুলো লাগে এবং এই ধুলো থেকে কীভাবে সে মুক্তি লাভ করতে পারে সে বিষয়টা নিয়ে আসলে মূলত তাদের এই অভিনয়টা ছিল। এক পর্যায়ে গিয়ে শেষ পর্যন্ত জুতা আবিষ্কার হলো। বিষয়টা হলো এরকম, রাজা হবুর পায়ে তার নিজ রাজ্যের ধুলা লাগাতে সে ক্ষুব্ধ। তো সে মন্ত্রী গবুরায়কে দ্রুত এই ধুলা সমস্যা সমাধান করার আদেশ দেন। বিষয়টার সমাধান নিয়ে ভাবতে ভাবতে মন্ত্রী পণ্ডিতদের ঘুম খাওয়া দাওয়া হারাম হয়ে যায়। অবশেষে রাজ্যের জ্ঞানী গুণী মন্ত্রী পণ্ডিতদের নিয়ে পরামর্শ করে রাজ্যের ঝাঁট দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। 17.5 লক্ষ ঝাঁট দিলে সমস্ত রাজ্য ধুলাময় হয়ে যায় এবং সর্দি কাশিতে মরার উপক্রম হয় লোকজনের। এই ধুলা দূর করতে ভিস্তি পানি ঢালার পরে পুকুর নদী শুকিয়ে যায় আর সর্দি জ্বরে উজাড় হয়ে যায় দেশটা। আবার বসে সভা বসে, এবার রাজ্য মাদুর দিয়ে ঢেকে রাজাকে ছিদ্রহীন ঘরে বদ্ধ করার সিদ্ধান্ত হয়। কিন্তু তাতে রাজার আপত্তি আছে। পরে সমস্ত রাজ্য চামড়া দিয়ে মুড়িয়ে দেওয়ার জন্য যোগ্য চামার খোঁজার গলদঘর্ম হয়। শেষে বৃদ্ধ চামার কুলপতি এসে রাজার পা দুটো চামড়া দিয়ে ঢেকে দেওয়ার ঘোষণা দেয়। মন্ত্রী তাতে ক্ষেপে গেলেও বৃদ্ধ চর্মকার চামড়া দিয়ে রাজার পদযুগল ঢেকে দিয়ে সব সমস্যার সমাধান করেন। এভাবেই জুতা আবিষ্কার হয় এবং শুরু হয় জুতা পরা। তো এই ছিল আমাদের আজকের যে পাঠ, আমাদের কবিতা জুতা আবিষ্কারের মূল বক্তব্য। তো আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এই কবিতাটি ভালো করে বুঝতে পেরেছ। তো তোমাদের এই কবিতাটির আলোকে আমরা কিছু প্রশ্ন রেখেছি, তোমরা প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবে। তো চলো আমরা প্রশ্নগুলো দেখি। 1 নম্বর প্রশ্নটি আমরা দিয়েছি, জুতা আবিষ্কার কবিতার মূল উপপাদ্য কি? দেয়া আছে সাধারণ লোকের বুদ্ধির প্রশংসা, জুতা আবিষ্কারের কাহিনী বর্ণনা করা, রাজার নির্বুদ্ধিতার বর্ণনা করা, মন্ত্রীদের অজ্ঞতা নির্দেশ করা। তো সঠিক উত্তর কোনটি হবে প্রিয় শিক্ষার্থীরা? ভেবে দেখো তো কোনটি হতে পারে। হ্যাঁ, নিশ্চয়ই তোমরা সঠিক উত্তরটি চিহ্নিত করতে পেরেছ। তো আমরা দেখে নিই সঠিক উত্তর কোনটি। সঠিক উত্তর হচ্ছে সাধারণ লোকের বুদ্ধির প্রশংসা করা। তো এখানে এই কবিতায় আমরা দেখেছি যে এক পর্যায়ে গিয়ে রাজার পাটা ঢেকে দিয়েছিল কে? একজন চামার কুলপতি, সে কিন্তু একজন সাধারণ লোক। যে তার যে বুদ্ধির প্রশংসা, এটাই ছিল মূলত এটি কবিতার উপপাদ্য বিষয়। তো প্রিয় শিক্ষার্থীরা চলো আমরা দ্বিতীয় প্রশ্নটি দেখি। জুতা আবিষ্কার কবিতায় কতটি ঝাঁটা কেনা হয়েছিল? তো বলা হচ্ছে 17 লক্ষ, 13.5 লক্ষ, 17.5 লক্ষ, 12 লক্ষ। তোমরা কি বলতে পারবে কত লক্ষ? নিশ্চয়ই তোমরা সঠিক উত্তরটি নির্বাচন করেছ। সঠিক উত্তরটি হলো 17.5 লক্ষ। তারপর আমারও ছিল মনে কেমনে বেটা পেয়েছে সেটা জানতে। তো এখানে একটু ভুল আছে, দেখো তোমরা, এটা ছিল হবে, একটু টাইপিং মিস্টেক ছিল। আমারও ছিল মনে কেমনে বেটা পেয়েছে সেটা জানতে। এখানে এই চরণটির দ্বারা কি প্রকাশ করা হয়েছে? মন্ত্রীর স্বার্থপর, মন্ত্রী চালাক ও সুবিধাবাদী, মন্ত্রী মিথ্যাবাদী। কোনটি হবে নিচের? 1, 2, 2 ও 3, 1 ও 3, 1, 2, 3। তো প্রিয় শিক্ষার্থীরা ভেবে দেখো তো এই চরণটির দ্বারা কি প্রকাশ পেয়েছে। নিশ্চয়ই তোমরা সঠিক উত্তরটি নির্বাচন করেছ। তো সঠিক উত্তরটি হচ্ছে 1 ও 2, মন্ত্রী স্বার্থপর এবং মন্ত্রী চালাক ও সুবিধাবাদী। আমরা দেখেছি এই আমাদের যে গল্পের অভিনয় ছিল, কবিতাটির অভিনয় করে দেখানো হয়েছে, সেখানে কিন্তু মন্ত্রী যে চালাক এবং সে যে সুবিধাবাদী লোক, সেই বিষয়টি কিন্তু লক্ষ্য করা গেছে। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ। তো এই ছিল তোমাদের জন্য আমাদের আজকের পাঠের
উপরে কিছু প্রশ্ন। তো এরকম অনেক প্রশ্নই এখানে আছে, এটা একটা বড় কবিতা, এখান থেকে অনেক প্রশ্ন করার মতো আছে। তোমরা ভালো করে কবিতাটি পড়বে এবং এই ক্লাসটি বা রিপিট করে আবারও দেখবে, যাতে তোমাদের বুঝতে আরও সহজ হয়। বিশেষ করে নাটিকাটি তোমরা যদি, অভিনয়টি যদি তোমরা দেখে থাকো, তাহলে ভালো করে বুঝতে পারবে আসলে কি প্রকাশ করা হয়েছে এবং এই কবিতাটা আর মধ্যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কি তুলে ধরেছেন। তো আশা করি তোমরা সার্বিক বিষয়গুলো বুঝতে পেরেছ। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের জন্য একটা বাড়ির কাজ, তোমরা কাজটা লিখে রাখো। সাধারণ মানুষও অসাধারণ কাজ করতে পারে, জুতা আবিষ্কার কবিতার আলোকে কথাটি মূল্যায়ন করো। তো একজন সাধারণ মানুষ, যে চামার কুলপতি, সে কিন্তু একটা অসাধারণ কাজ করেছিল। কাজটা কী করেছিল নিশ্চয়ই তোমরা দেখেছ। তো এই সাধারণ মানুষ সহজে অসাধারণ কাজ করতে পারে কথাটি তোমরা মূল্যায়ন করবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং পরবর্তীতে আবার তোমাদের সামনে অন্য একটি ক্লাস নিয়ে হাজির হয়ে যাব। সে পর্যন্ত সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।